বাংলাদেশের বিষয়গুলো দেখছেন, তারেক রহমানের বিরুদ্ধে শুধুমাত্র এই 21 আগস্ট গ্রেনেড হামলা নয়, যেটি ভারতের জন্য খুব স্পর্শকাতর আরেকটি মামলা রয়েছে, সেটা হচ্ছে 10 লাখ অস্ত্র মামলা। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটি নিয়ে আমরা অনেক রকম কথা শুনতে পাচ্ছি। বিশেষ করে ভারতের কয়েকটি গণমাধ্যম থেকে এমন সমস্ত খবর আসে, কখনো কখনো এত বড় বড় প্রোপাগান্ডা, তারা বলছে যে ভারত পাকিস্তান একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত, মুখোমুখি অবস্থা। বিষয়টা কি? ভারত পুরো বাংলাদেশের পরিস্থিতি আমরা যেটা বুঝতে পারছি খুব সূক্ষ্মভাবে অবজারভেশনে রেখেছে, সতর্কভাবে অবজারভেশনে রেখেছে, হয়তো তারা প্রস্তুতিও নিচ্ছে। আমি জানতে চাই আপনার কাছে ভারতের অবস্থানটি কি এবং তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রথমত তো ভারত বাংলাদেশের প্রতি কোনো প্রস্তুতি নিচ্ছে এরকম খবর আমি শুনিনি বা জানি না। এটা সঠিক খবর নিশ্চয়ই নয়। ভারতবর্ষের আপনি প্রস্তুতি মানে আপনি রণক্ষেত্রের প্রস্তুতির কথাই বোধহয় মনে হচ্ছে। জি, আপনি যদি চান আমি দুই একটি গণমাধ্যমের খবর আপনাকে দেখাতে পারি। আমি আমার সহকর্মীদের বলবো, আমাদের একটি খবর রয়েছে যেখানে ভারতের কয়েকজন বিশেষজ্ঞ কলকাতার চ্যানেলে বলছেন যে বাংলাদেশের কি কি অস্ত্রশস্ত্র রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি এরই মধ্যে গোপন চুক্তি করে ফেলেছে অস্ত্রশস্ত্র নিয়ে। পাকিস্তানের কাছ থেকে মিসাইল তারা আনছে। ফলে হিসাব নিকাশটা কি দাঁড়াচ্ছে, দুই পক্ষের রণকৌশলটি কেমন হবে, এ ধরনের খবরাখবর দিচ্ছিল। আমার সহকর্মীকে বলবো এই বক্তব্যটি একটু চালানোর জন্য। সে চলুক, কোনো ব্যাপার না। আমি দু তিনটে কথা বলি। এক নম্বর হচ্ছে, প্রথমত হ্যাঁ, পাকিস্তানের থেকে বোধহয় কিছু অস্ত্রশস্ত্র বাংলাদেশ কিনছে, এ নিয়ে হয়তো কিছু খবরও বেরিয়েছিল, হয়তো সত্য হয়তো মিথ্যা জানি না। সত্যই বোধহয় ধরে নিচ্ছি যে সত্যই। কিন্তু পাকিস্তান থেকে কেনাটা কোনো একটা বিরাট বড় আমার মনে হয় না আইনি অপরাধ। কিনছে সেটা হয়তো বাংলাদেশের পক্ষে ভালো কি খারাপ আমি বলতে পারবো না। আমার নিজে মনে হয় যে খুব একটা সুবিধাজনক ব্যাপার না, কারণ পাকিস্তান আজ অব্দি কোনো যুদ্ধ জিততে পারেনি, তাদের থেকে অস্ত্র কেনাটা একটু ভয়াবহ ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত কেনই বা কিনছে সেটাও বুঝতে পারলাম না। হয়তো যে কোনো সৈন্যবাহিনী কিছুই অস্ত্র কিনতেও পারে। চায়নার থেকে দুটো পুরনো সাবমেরিনও বাংলাদেশ কিনেছে, সে বেশ করেছে। কিন্তু ভারত এখন অব্দি কোনো রকমের কোনো রণকৌশল বাংলাদেশের প্রতি কোনোদিনও নেয়নি, আগেও নেয়নি, এখনো নেয়নি। ভারতের যে কটা সেনাবাহিনীর ঘাঁটি আছে ইস্টার্ন ইন্ডিয়াতে, আমি কিছুদিন আগে অব্দি রেসিডেন্ট এডিটর ইস্ট ছিলাম পিটিআই এর, মোটামুটি আমি বলতে পারি আপনাকে সবকটা ঘাঁটি চায়না কেন্দ্রিক। বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কোনো ঘাঁটি এরম নেই। একটা ঘাঁটি আপনি বলতে পারেন তবু মুর্শিদাবাদে, সেটাও আর্টিলারি ঘাঁটি, এবং সেটা বেসিক্যালি টু রেইনফোর্স দ্য চিকেন স্নেক। আমাদের যে এলাকাটাকে আমরা চিকেন স্নেক বলি, জলপাইগুড়ি শিলিগুড়ি সীমানাটা, যেটা অ্যাকচুয়ালি চায়নার খুব কাছে, সেই জায়গাটাতে যদি কোনোদিন কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমরা যাতে সেখানে সৈনিক পাঠাতে পারি, তার জন্য একটা ঘাঁটি মুর্শিদাবাদে আছে। আদারওয়াইজ কোনো ঘাঁটি বাংলাদেশের বর্ডারের ধারে কাছে নেই। সবকটা ঘাঁটি যে কটা আছে আমাদের সব চায়না কেন্দ্রিক ঘাঁটি, এবং আমরা সেই জন্যই প্রস্তুতি নিই। আমাদের যা ঘাঁটি ইস্টার্ন ইন্ডিয়াতে আছে আমরা চায়নাকে দেখেই তৈরি করি। ওয়েস্টার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়ার কথাটা আলাদা, সেটা পুরোপুরি পাকিস্তান কেন্দ্রিক, কিছুটা চায়না কেন্দ্রিক। কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে বাংলাদেশ কেন্দ্রিক কোনো ঘাঁটি নেই। এবং আপনি হয়তো খেয়াল রাখতে পারেন যে 1971-এ আমাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে নিয়ে, যেখানে আমরা মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য ইস্ট পাকিস্তানে ঢুকেছিলাম। তখন কথা হয়েছিল যে 15 দিনের মধ্যে এই যুদ্ধটাকে কোনো রকম যেরকম ভাবে হোক আমাদের শেষ করতে হবে, যাতে আমাদের সৈনিকরা যদি দরকার পড়ে তাহলে চায়নার দিকে ফেরত যেতে পারে। সেই সৈনিকগুলো যেগুলো চায়নার দিকে ছিল সেইগুলোকে মোতায়েন করা হয়েছিল ইস্ট পাকিস্তানে ঢোকার জন্য, এবং ঢুকে যাতে তারা সঙ্গে সঙ্গে আবার চায়নার বর্ডারে যেতে পারে, তার জন্য যেন তৈরি হয়। সেই জন্য এই ক্যাম্পেইনটার নাম দেওয়া হয়েছিল লাইটনিং ক্যাম্পেইন। 15 দিনের মধ্যে, আপনি জানেন যে 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, 6 বা 4 ডিসেম্বর থেকে বোধহয় শুরু হয়েছিল, এবং মোটামুটি 16 ডিসেম্বরের মধ্যে ঢাকা পতন হয়েছিল। কিছুটা আমরা মুক্তিবাহিনী এবং ভারতীয় সৈন্যদল একসঙ্গে যেটা করেছিল, টাঙ্গাইলে আপনি জানেন যে আমরা প্যারাট্রুপার্স নামিয়েছিলাম, তাদের সঙ্গে কাদের সিদ্দিকীর ফোর্স জয়েন করেছিল, দুই সেই প্যারাট্রুপার্স এবং কাদের সিদ্দিকীর ফোর্স ঢাকার দিকে গেছিল। ওদিক থেকে যেটা আগরতলা থেকে যে বাহিনী এসেছিল তাদেরকে
কি বলে আপনার মেঘনা হেলি লিফট করা হয়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় হেলি লিফট করে তাদেরকে এপারে নিয়ে এসে ঢাকার দিকে নিয়ে আসা হয়েছিল। নর্থের থেকে যে যে আমাদের বাহিনীগুলো যেগুলো চায়নার দিকে থাকে সেই বাহিনীগুলোকে আমরা মোতায়েন করে ঢাকার দিকে অগ্রসর করিয়েছিলাম। খুব তাড়াতাড়ি দ্রুত করতে হয়েছিল, কারণ চায়নার একটা ব্যাপার ছিল। এখনো আমার মনে হয় না কোনো ভারতীয় ঘাঁটি আছে যেটা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তো এই যে ভাবনা বা চিন্তা বা ভয়, এটা আমার মনে হয় স্রেফ ভয়, এটার মধ্যে কোনো সত্যতা নেই। তবে হ্যাঁ, ভয়টা কাদের? ভয়টা কি বাংলাদেশের নাকি ভারতীয়দের? কারণ যেই খবরগুলি, যেই কথাগুলি আপনি বলছেন, এগুলি ভারতীয় গণমাধ্যমের খবর। ভারতীয় গণমাধ্যম, আমি কলকাতা ভিত্তিক, পশ্চিমবঙ্গ ভিত্তিক গণমাধ্যমের খবর। তারা খুব এই ধরনের যুদ্ধ খবর খুব প্রচার করছে। এখন কোনটা যে প্রোপাগান্ডা, কোনটা এখন যদি এরকম ম্যাসিভ প্রোপাগান্ডাও করে থাকে, তার উদ্দেশ্যটাই বা কি? আমার মনে হয় না কোনো উদ্দেশ্য আছে, প্রোপাগান্ডা নয় এটা। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ডেফিনেটলি আছে যে পাকিস্তান থেকে কেন কিনছে বাংলাদেশ অস্ত্র, এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু সেটা আমার মনে হয় না, নিদার ইজ ইট প্রোপাগান্ডা নর ইজ ইট ওয়ার মঙ্গারিং। আর এরা তো বলছে না যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, রণকৌশলে যাচ্ছি, বরঞ্চ বাংলাদেশে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি কিছু অনেক লোক, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে। কিন্তু আমার যতদূর আমি জানি, ভারতবর্ষ মোটেই কোনো রকমের মোতায়েন করেনি, কোনো রকমের ফৌজ মোতায়েন করেনি বাংলাদেশের বিরুদ্ধে, বা বাংলাদেশের বর্ডারে কোনো রকমের ফৌজের মোতায়েন নেই এই মুহূর্তে। বলেছিলেন যে ভারতীয় সীমান্তে 35,000 সেনা মোতায়েন করেছে ভারত, এবং তাদের অন্যান্য রণসজ্জার কথাও বলেছিলেন। আমি দেখুন, আমি যেটা বলেছি, আমি ইন্ডিয়ান যে সোশ্যাল মিডিয়াম গুলো সেগুলো রেফারেন্স দিয়েছি তাদের কোট করেছি। 35,000 পশ্চিমবঙ্গ অংশ নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম একটা ডিভিশন আছে এবং আমি জয়ন্ত রায় চৌধুরী আপনার কাছে আমি আপনার কাছে ফিরছি যে জনাব কলিমুল্লাহ, আহসানুল্লাহ কলিমুল্লাহ, আপনি বলুন। নাজমুল হাসান কলিমুল্লাহ, জি জি, আমি যেটি বলেছি সেটি হচ্ছে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াম গুলো রেফারেন্স দিয়ে এক, এবং পুরো আলোচনাটি ছিল নর্থ ইস্ট নিয়ে। পশ্চিমবঙ্গ সন্নিহিত অঞ্চল বা চিকেন নেক, যেটাকে শিলিগুড়ি নেক করিডোর বলছি আমরা, সেই দিককার সমর কৌশল নিয়ে আমি আলোচনায় প্রবৃত্ত হইনি। পার্বত্য ত্রিপুরা, যেটা হিলটিপাড়া প্রিন্সলি স্টেট ছিল, পরবর্তীতে ভারতের যোগ দেয়, এবং সেই রাজ্যটি পরে স্টেটের মর্যাদা পেয়েছে। এবং এখানে আপনার আমাদের বৃহত্তর সিলেট, তারপর ব্রাহ্মণবাড়ি, কুমিল্লা, নোয়াখালী, এবং সেই সঙ্গে পার্বত্য খাগড়াছড়ি এবং পার্বত্য রাঙামাটি জেলার সঙ্গে সীমানা বা অভিন্ন আন্তর্জাতিক সীমান্ত আছে। এই অঞ্চলে মূলত এর সঙ্গে আবার নিকটবর্তী এলাকা হচ্ছে আপনার মণিপুর ইস্যুমারিং। দীর্ঘদিন ধরে এখানে চলছে অভ্যন্তরীণ স্ক্যারমিশ, আপনার মেইতি এবং কুকি, এই দুই সম্প্রদায়ের মানুষজনের মধ্যে রাফলি 55% to 40% আপনার যে ডেমোগ্রাফিক যে ভাগটা, এবং সেইখানে রেনফোর্সমেন্ট পাঠানোর অংশ হিসেবে প্রথমে আমরা যতটুকু জেনেছি 25,000 সৈন্য সেখানে রেনফোর্সমেন্ট হিসেবে পাঠানো হচ্ছে। পরবর্তীতে অন টপ অফ দ্যাট আরো 10,000, এবং সেগুলো এই অঞ্চলে। কেন তাহলে পশ্চিমবঙ্গে এরকম একটা অবস্থায়, এবং আপনি জানেন সাম্প্রতিক সময়ে ভারত বিদ্বেষ বাংলাদেশে একদমই তুঙ্গে রয়েছে, এরকম একটি রাজনৈতিক টার্মোয়েল বাংলাদেশে চলছে, পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো কেন এই ধরনের খবরগুলি ছড়াচ্ছে? আপনি তো দিল্লিতেও আছেন, দিল্লির প্রতিক্রিয়াটাই বা কি? আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবরগুলো বলছি না, কিছু খবর দিল্লি থেকেও প্রচারিত হচ্ছে। যদি কিছুই না হয়ে থাকে তাহলে এই প্রোপাগান্ডা গুলো ছড়ানো কি উদ্দেশ্যে? দুই দেশকে অস্থির কারা করতে চায়, কেন করতে চায়? আমি প্রফেসর সাহেবের বক্তব্যটা ঠিক শুনতে পারিনি, কারণ আপনাদের এখানে বোধহয় আমি সেই খবরটা শুনতে পাইনি, সেজন্য ভালো করে প্রতিক্রিয়াটা আমি দিতে পারছি না। আমার মনে হয় না। আমি আপনাকে সংক্ষেপ করে বলে দিচ্ছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন যে ভারতীয় যে গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে যে খবরগুলো প্রচারিত হচ্ছে সেইটার ভিত্তিতে তিনি বলেছেন।
প্রথমত ভারতীয় সংবাদপত্র, আমার মনে হয় না কোনো সংবাদপত্র বলেছে যে ভারতীয় কোনো মোতায়েন হয়েছে সিপাহী বাংলাদেশের বর্ডারে। প্রথমত আজ অব্দি আমি দেখিনি কোনো। তো এই প্রোপাগান্ডা, এরকম কোনো প্রোপাগান্ডা আমাদের এখান থেকে হয়নি। সোশ্যাল মিডিয়াতে কি বলছে না বলছে তার কোনো বিশেষ গুরুত্ব আমি দিই না। সোশ্যাল মিডিয়াতে তো বাংলাদেশে অনেক কিছুই দেওয়া হয়েছে যে তারা নাকি চিকেন স্নেক দখল করবে, তারা নর্থ ইস্ট জয় করবে, অনেক কিছুই শুনলাম। সেগুলো নিশ্চয়ই হাস্যকর ব্যাপার। বাংলাদেশেও সেটা নিয়ে লোকেরা হাসাহাসি করে, আমরাও এখানে সেটা নিয়ে খুব একটা কিছু উদ্বেগ, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। দেখুন, যদি কোনো দেশের, দুই দেশের মধ্যে সেরকম একটা কিছু বিরাট একটা ঝামেলা থাকে, তাহলে আমাদের বন্ধু যেমনি চেন্নাইতে আছেন, তার মাতার মাতৃ দেবীর চিকিৎসা করাচ্ছেন, তাহলে তিনি করাতে পারতেন না? এটা কখনো সম্ভব হতো না। আপনি আমার সঙ্গে হয়তো টেলিভিশনে কথাই বলতে পারতেন না। এটা 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 সম্ভবকর ব্যাপার না। এগুলো একটা মানে হাস্যজনক কথা যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে, এগুলো এটাই মানে ইয়ার্কির পর্যায়ে বলা যেতে পারে খবর, তার থেকে বেশি কিছু হতে পারে না। এটা যেমনি কানাডা ইউএস এর মধ্যে যুদ্ধ জীবনেও হবে না, সেমনি বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে যুদ্ধ আমার মনে হয় না জীবনেও হবে। যদি কোনোদিন বাংলাদেশ থেকে তো এককালে জঙ্গিদের ভারতবর্ষে পাঠানো হয়েছিল, আপনারা কি ভুলে গেছেন? আপনাদের দেশে যখন জঙ্গির এই গ্রেনেড হামলার কথা বলছেন, সেই সময় ভারতবর্ষে ও কলকাতায় অ্যাটাক হয়েছিল ইউএস এম্বাসিতে, সেগুলো তো বাংলাদেশ থেকেই সেই টেররিস্ট গুলো এসেছিল। কিন্তু তাই বলে কি ভারতবর্ষ কোনো 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 কদম নিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে? এরকম তো আমার মনে পড়ছে না। হ্যাঁ, নিশ্চয়ই তখন যে সরকার ছিল তাকে বলা হয়েছিল আপনারা চেষ্টা করুন এই জঙ্গিবাদদের দমন করার, এবং পরে শেখ হাসিনা এসে সে দমনটা করেছিলেন, এবং তার জন্য আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ রয়েছি তার প্রতি। সেই সব তো আমরা নিশ্চয়ই চাইবো যে বাংলাদেশে যে এতগুলো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা তো আমরা মোটেই খুশি হইনি, কখনোই খুশি হতে পারি না। এবং সেই যে যারা এককালে আফগানিস্তান বাংলাদেশকে বানাবে আফগানিস্তান বলেছিল, তাদেরকে আপনারা এখন রাস্তায় ছেড়ে দিয়েছেন, সেটা আমরাও খুশি নই, নিশ্চয়ই আপনারাও খুশি না। বাংলাদেশের যথেষ্ট লোক আছে যারা এটা নিয়ে চিন্তিত, এবং তাদের কথাবার্তা আমরা শুনতে পাই, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে। তো আমরা সেটা নিয়ে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু তাই বলে এ নয় যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে, সেনা মোতায়েন করা হবে, এগুলো আমার মনে হয় দিস ইজ not even in the world of fantasy.